আসসালামু আলাইকুম। আমরা আজকে করব কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী। আচ্ছা, এটা মেজরদের ফান্ডামেন্টাল ম্যাথের 5 পয়েন্টে আর নন মেজরদের ফাউন্ডেশন ম্যাথমেটিক্সের 3 পয়েন্টে। আচ্ছা, এখানে কিছু বিষয় লিখে রাখছে। ফার্স্টে দেখো, জটিল সংখ্যা। যে সংখ্যাকে a প্লাস আইবি আকারে লেখা যায় তাকে আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলি। ঠিক আছে, a প্লাস আইবি, যেখানে এই a আর এই b এর মানটা, মানে যে a আর b এর মানটা বিলংস টু রিয়েল নাম্বারের মধ্য থেকে নেব। ঠিক আছে, এবং আই স্কয়ার ইকাল টু -1। তো এই সূত্র তো আমরা সবাই জানি, আই স্কয়ার ইকাল টু -1 আমরা 11-12এও দেখছি, পড়ে আসছি, বা আই ইকুয়াল টু √1। ঠিক আছে। আচ্ছা, সকল জটিল সংখ্যার সেটকে কি সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল লিখে রাখছি। দেখো, 5 প্লাস 3i, এটা অবশ্যই একটা জটিল সংখ্যা, কারণ a প্লাস আইবি দিয়ে প্রকাশ করতে পারতেছে। আবার -2 -7i, এটাও একটা জটিল সংখ্যা। আবার যদি শুধু 9 লিখি, দেখো এটাকেও a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? 9 প্লাস 0 ইন্টু আই। ঠিক আছে, তার মানে শুধু 9ই হচ্ছে, তার মানে কি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারতেছে। বুঝছো তো? তার মানে এটা তো এমনিতে আমরা জানি যে ন্যাচারাল নাম্বার বা রিয়েল নাম্বার। তার মানে যে কোনো রিয়েল নাম্বারকেও আমরা, মানে ন্যাচারাল নাম্বারকেও আমরা এই যে কমপ্লেক্স নাম্বারে রূপান্তর করতে পারি। বুঝছো? আচ্ছা, তারপরে শুধু 6i। ঠিক আছে, এটাও একটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার। শুধু 6i, মানে 6i হচ্ছে আইতে কি বোঝায়? ইমাজিনারি পার্ট। এর সাথে যদি আমরা একটা রিয়েল পার্ট যুক্ত করি, তখন সেটাকে আমরা কি বলতেছি? কমপ্লেক্স নাম্বার। দেখো, 6i ছিল, এর সাথে একটা রিয়েল পার্ট মানে 0 যুক্ত করতেছি, তখন একসাথে আমরা বলতেছি কি? কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে। আচ্ছা, দেখো, এবার আরো ভালো করে বুঝবা বাস্তব ও কাল্পনিক অংশ। মনে করো একটা যে কোনো জেড ইকাল টু a প্লাস আইবি যদি হয়, তাহলে এই জেড এর রিয়েল পার্ট কোনটা? a, আর ইমাজিনারি পার্ট কোনটা? b। বুঝছো? আচ্ছা, দেখো 7 -4i, তাহলে রিয়েল পার্ট কত? অবশ্যই 7, আর ইমাজিনারি পার্ট কত? -4। ঠিক আছে, -4। আচ্ছা, আশা করি বুঝছো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, খুবই ইজি জিনিস। তো এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট মিলেই কমপ্লেক্স নাম্বার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। ঠিক আছে, জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। কোনো জটিল সংখ্যার আয়ের চিহ্ন পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে অনুবন্ধী বা কনজুগেট বলে। দেখো একটা এক্সাম্পল দেখো, মনে করো জেড ইকাল টু a প্লাস আইবি, তাহলে জেড বার, মানে জেড বার দিয়ে বোঝাচ্ছে যে অনুবন্ধী বা কনজুগেট। ঠিক আছে, কি করবো আমরা? আয়ের চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে আই এর আগে কি ছিল? প্লাস, জাস্ট a মাইনাস আইবি। ঠিক আছে, এক্সাম্পল কি? 5 প্লাস 2i, তো আয়ের চিহ্ন পরিবর্তন, প্লাস ছিল, এখানে জেড বার কি হবে? 5 মাইনাস 2i। ঠিক আছে, খুবই ইজি এই জিনিসগুলো আমরা 11-12এও পড়ছি, এখানে জাস্ট একটু তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি আর কি। আচ্ছা, এবার দেখো জটিল সংখ্যার মডুলাস। জটিল সংখ্যার মূলবিন্দু বা অরিজিন থেকে যে দূরত্ব, সেটাকে আমরা কি বলতেছি? মডুলাস বলতেছি। মনে করো জেড ইকাল টু a প্লাস আইবি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি হয়, তাহলে মডুলাস অফ জেড সমান কি হবে? √a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে জেড সমান একটা এক্সাম্পল -6 প্লাস 8i, তাহলে মডুলাস অফ জেড কি হবে? অবশ্যই -6 স্কয়ার প্লাস এই যে আয়ের সহগ 8 স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 10, √100 ইকুয়াল টু 10। বুঝছো? তো এটা কি বলতেছে? জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা, এবার দেখো জটিল সংখ্যার পোলার আকার। যে কোনো জটিল রাশি যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয়, মানে জেড ইকাল টু এক্স ওয়াই কে পোলার স্থানাঙ্ক আর থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, মানে তাহলে আমি যদি এখানে একটু দেখাই, ধরো মনে করো একটা চিত্র আঁকাই একটু। ঠিক আছে, এখানে আঁকাই। জাস্ট এক্সামিনেশন না আঁকালেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স, আর এটা কি? অবশ্যই ওয়াই। মনে করো এটুকু এক্স পর্যন্ত গেছে, এটুকু হচ্ছে ওয়াই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সিম্পলি আঁকালেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে আর। ঠিক আছে, আর তাহলে এক্স আর ওয়াই পোলার স্থানাঙ্কে কি দিয়ে প্রকাশ করে? আর আর থিটা। আর কি? এই যে মূল বিন্দু থেকে, মানে অরিজিন থেকে এই জেড পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে আর। ঠিক আছে, ওকে, তাহলে আর থিটা এক্স ওয়াই।
ঠিক আছে। আচ্ছা, আমার কি দরকার? পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক, তাই তো। তাহলে দেখো আমার এক্স এর মানটা দরকার, তাহলে আমি এখানে লিখতে পারি কস থেটা। ঠিক আছে, সরি এখানে থেটা দিতেই ভুলে গেছি, যেখানে থেটা হবে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে থেটা। তাহলে কস থেটা সমান কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এক্স, অতিভুজ কত? আর। তাহলে এখান থেকে এক্স সমান কি লিখতে পারি? এক্স সমান আর কস থেটা। ঠিক আছে, ঠিক সেম ভাবে সাইন থেটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? অবশ্যই ওয়াই বাই আর, বা ওয়াই সমান কি? এটা 1 নাম্বার দিক। ঠিক আছে, 1 নাম্বার আর সাইন থেটা। ঠিক আছে, খুবই ইজি জিনিস। তাহলে 1 ও 2 হতে পাই কি? 1 ও 2 হতে পাই, আমরা কি জানি? জেড ইকাল টু কি? এক্স প্লাস আই ওয়াই, তাই তো। জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্স এর মানটা বসাই কত? আর কস থেটা, প্লাস ওয়াই এর মান কত? আর সাইন থেটা। ঠিক আছে, তাহলে এখানে আর কমন নিলে, ও সরি এখানে আই তো দিই নাই, আই আর সাইন থেটা, তাহলে কস থেটা প্লাস আই সাইন থেটা। বুঝছো? কস থেটা প্লাস আই সাইন থেটা, এটা হচ্ছে কার্তেশীয় আকার, আর এটাকে কি বলতেছে? পোলার আকার। ঠিক আছে, আর এখান থেকে আর ইকাল টু ই টু দি পাওয়ার আই থেটাও লেখা যায়। ঠিক আছে, এটা একটু জেনে রাখো, এটাকে বলে অয়লার ফর্ম। বুঝছো? অয়লার ফর্ম জেনে রাখো একটু। অয়লার ফর্ম মানে অয়লার আকার। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্তেশীয় আকার কত? এই যে এটা, এটা লিখে দিই কার্তেশীয় আকার, কার্তেশীয় আকার এক্স প্লাস আই ওয়াই। এটা কি বলতেছে? পোলার আকার। ঠিক আছে, পোলার ফর্ম বা পোলার আকার, পোলার আকার। ঠিক আছে, আর এই যে ই টু দি পাওয়ার আই থেটা কি? অয়লার ফর্ম বা অয়লারের আকার। ঠিক আছে, সেটা আর একটা সূত্র আমি একটু লিখে দিই। ই টু দি পাওয়ার আই থেটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা। আর ই টু দি পাওয়ার যদি মাইনাস আই থিটা হয় তাহলে কি হবে? এটা জাস্ট জানার জন্য লিখে দিলাম, ই কস থিটা মাইনাস আই সাইন থিটা। বুঝছো? তাহলে এটা হচ্ছে কার্তেশীয় আকার, পোলার আকার, অয়লার আকার। ঠিক আছে, অয়লার ফর্ম। আর যেখানে ই টু দি পাওয়ার আই থিটা সূত্র হয়েছে এগুলো। আচ্ছা আর একটা জিনিস আছে, দেখো এখানে এই যে আর মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই তো। তো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? ওয়াই স্কয়ার, আর ভূমি কত? এক্স স্কয়ার, মানে আগে লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে কি হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, আর এর মানটা এইভাবে বের করে ইজি জিনিস। তারপর একটু দেখাই দিলাম পোলার আকার, কার্তেশীয় আকার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো জটিল রাশির আর্গুমেন্ট। এখানে একটা সহজ সংজ্ঞা লিখে রাখছি যেন তোমরা বুঝতে পারো। এমনিতে এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে রাখছি। মূল বিন্দু থেকে জটিল সংখ্যার বিন্দু পর্যন্ত একটা রেখা আঁকলে সেই রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আর্গুমেন্ট বলে। ঠিক আছে, দেখো মুখ্য আর্গুমেন্টের সংজ্ঞা কি? আর্গুমেন্ট অফ জেড ইকাল টু থেটা। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট এই যে বড় হাতের আর্গুমেন্ট অফ জেড ইকাল টু থেটা। আর সাধারণ আর্গুমেন্ট কি? ছোট হাতের স্মল লেটার আর্গুমেন্ট অফ জেড ইকাল টু 2n পাই প্লাস এই যে মুখ্য আর্গুমেন্ট, দেখো 2n পাই প্লাস আর্গুমেন্ট অফ জেড। তাহলে এই মুখ্য আর্গুমেন্ট হচ্ছে নির্দিষ্ট, মাইনাস পাই থেকে এই যে পায়ের মধ্যে। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট নির্দিষ্ট। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা অলরেডি পড়ছি। তারপরও দেখো প্রথম চতুর্ভাগে কত? থেটা ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ডে জাস্ট সামনে মাইনাস, মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কত? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, আশা করি সূত্রগুলো তোমরা সবাই মুখস্থ রাখছো। আচ্ছা আমি যদি একটু দেখাই দিই,
একটু দেখাই দিই, তাহলে সহজে মনে রাখতে পারবা। যে কোঅর্ডিনেট আঁকায় দিই, যদিও এসব লাগবে না, তারপরেও ঠিক আছে। একটা ঠিক আছে, মনে করো এটুকু এক্স অক্ষ পর্যন্ত, আর এটুকু হচ্ছে ওয়াই অক্ষ পর্যন্ত গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যেটুকু কত, ফার্স্ট কোয়াড্রেন্ট অবশ্যই এক্স কমা ওয়াই, এতটুকু এক্স পর্যন্ত আর এতটুকু ওয়াই। ঠিক আছে, আচ্ছা আমরা কি বললাম, এই যে আর্গুমেন্ট, আমরা আর্গুমেন্ট দেখতেছি। আচ্ছা এখানে থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, থিটা কোণ, থিটাটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাই। দেখো থিটা সমান কি হচ্ছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এই দেখো থিটা সমান ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, কেন ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে ওয়াই, ভূমি কত এক্স, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে থিটা সমান কি হবে, অবশ্যই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক সেম ভাবে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টটা একটু দেখাই, সেকেন্ড কোয়াড্রেন্টও ঠিক সেম। এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা আর। ঠিক আছে, যেমনি হয়েছে হোক। তাহলে এদিকে কি হবে, মাইনাস এক্স, এটা ওয়াই, তাহলে এখানে কত, মাইনাস এক্স কমা ওয়াই, এটা অবশ্যই আর। আমার কি দরকার, আর্গুমেন্ট, কোন কোয়াড্রেন্টের, সেকেন্ড কোয়াড্রেন্টের। এবার একটু ভালো করে বোঝো, আমি একটু অন্য কালাতে দেখাই। কি বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যে লিখছি আর্গুমেন্টের সংজ্ঞা, এই যে এখানে লেখা আছে, যে রেখা, সেই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে, এই যে সেই কোণটাকে আর্গুমেন্ট বলতেছে। তো যে এখানে যেমন এই কোণ উৎপন্ন করছে এটাকে আর্গুমেন্ট বলতেছে। এবার সেকেন্ড কোয়াড্রেন্ট, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা, দেখো এতটুকু না, কি ব্যাপার, দেখো এতটুকু কিন্তু, বুঝছো, এই যে এখান থেকে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে একটা রেখা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এখানকার থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টের। বুঝছো, এতটুকুই আমার দরকার। তো দেখো এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে লিখছি থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কেন হলো, ভালো করে দেখো, এই টোটাল রেখাটা, এটা কি অবশ্যই 180 ডিগ্রি পাই, তাই তো। তো আমার দরকার কতটুকু, এইটুকু কিন্তু, এই যে এই কালার দেখাইছি এতটুকু। তো এই 180 ডিগ্রি থেকে, মানে পাই থেকে যদি এই মানটুকু আমরা জাস্ট বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না। তো এতটুকু কি ছিল, এতটুকু আর এতটুকু সেম, এই যে কালো কালার দিতে, এটা এই থেটা আর এই থেটা সেম, জাস্ট পাই থেকে, মানে পাই থেকে এই যে এতটুকু বাদ দিয়ে দিছি, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, কারণ আমার দরকার কি, এতটুকু, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাই হচ্ছে আমার আর্গুমেন্ট। বুঝছো, আশা করি বুঝতে পারছো। ঠিক সেম ভাবে থার্ড কোয়াড্রেন্টও, থার্ড কোয়াড্রেন্ট, ওকে ঠিক আছে। তাহলে এখানে কি হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা কি হবে, অবশ্যই আর। ঠিক আছে, এবার দেখো আমার কতটুকু দরকার, আমরা সব সময় দেখো এইখান থেকে ঘুরে এদিকে আসাচ্ছে, আমরা এই দিক থেকে কাছে হয়, আমরা এই মানটুকু নেব। ঠিক আছে, একটু অন্য কালারে দেখালাম, এই মানটা নেব। বুঝছো, এই থিটাটা আমার এবার দরকার থার্ড কোয়াড্রেন্টে। বুঝছো, থিটাটা এখানে লিখলে ভালো হতো, যাই হোক লিখে ফেলছে, ফোর্থ কোয়াড্রেন্ট বললাম না, এখানে লিখে দিই থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, দেখো থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কেন হচ্ছে একটু ভালো করে বুঝো। দেখো এই যে এতটুকু যে মানটুকু নিছি, এই যে এখান থেকে এতটুকু, আবার এইখান থেকে এতটুকু কিন্তু সেম। ঠিক আছে, এইখান থেকে এতটুকু যতটুকু, এখান থেকে এতটুকু ততটুকু, কিন্তু এটা কি ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না, এন্টি ক্লক ওয়াইজ ছিল। ঠিক আছে, এই জন্য এখানে প্লাস। আর এটা কি, জাস্ট ঘড়ির কাঁটার দিকে, ক্লক ওয়াইজ। ঘড়ি কাঁটার দিকে হলে কি হয় আমরা জানি, নেগেটিভ, মানে সব সেম ঘড়ি কাঁটার দিকে। এই জন্য দেখো সব সেম আছে, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, জাস্ট সামনে একটা মাইনাস। বুঝছো কথা, পাই, সরি সামনে একটা মাইনাস, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো, এই জন্য এটা থার্ড কোয়াড্রেন্টে এরকম। আর ফোর্থ কোয়াড্রেন্ট কি, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও এরকমই হয়। বুঝছো, আশা করি বুঝতে পারছো। এইগুলো
মানে আর্গুমেন্টের জিনিসগুলো আসলে পরীক্ষায় খুব বেশি আসে নাই, কিন্তু তোমাদের যেহেতু সিলেবাস চেঞ্জ, তোমাদের অনেক কিছু চলে আসতে পারে, এই জন্য একটু ডিটেলসে দেখে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ম্যাথমেটিক্স সলভ করি। মোটামুটি আমরা আইডিয়া পাইছি জটিল সংখ্যা সম্পর্কে। আচ্ছা ফার্স্টে সহজ ম্যাথটা দেখো, এটা 10 সাল আর 15 সালে আসছে। কি দিয়ে আছে, z1 ইকুয়াল টু 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল টু 5 মাইনাস i হয়, তবে দেখাও যে মডুলাস অফ z1 প্লাস z2 লেস দেন মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। ঠিক আছে, এটা একটা সূত্রের মতো, ঠিক আছে, মনে রেখো। আচ্ছা আমরা প্রমাণ করি। ফার্স্টে সমাধান সমাধান ঠিক আছে, ফার্স্টে কি আমরা z1 বের করি। তাহলে z1 সমান কি লিখতে পারি, আমি লিখে নিই 4 প্লাস 3i। তাহলে মডুলাস বের করার সূত্র কি, এই যে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে মডুলাস অফ z1 দিয়ে দিই। তাহলে কত হচ্ছে 5। ঠিক আছে, খুবই ইজি। এবার কি z2, তাহলে মডুলাস অফ z2 সমান 5 মাইনাস i রুট ওভার 5 স্কয়ার প্লাস i এর মান কত, i এর সহগ কত, -1 স্কয়ার। তাহলে 25 প্লাস 1 ইকুয়াল টু √26। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমার এই যে মডুলাস অফ z1 প্লাস z2 চাইছে, তাহলে মডুলাস অফ z1 প্লাস z2 কত হবে, দিই z1 কত 4 প্লাস 3i করে দিই, 4 প্লাস 3i প্লাস 5 মাইনাস i, তাহলে কত হচ্ছে মডুলাস অফ 9 প্লাস 2i। ঠিক আছে, ইজি জিনিস, 9 প্লাস 2i। তাহলে কি হবে, রুট ওভার 9 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কত হয় 81 প্লাস 85। ঠিক আছে, ইজি ম্যাথ, এটা খুবই সহজ ম্যাথ। তাহলে এরপরে মডুলাস অফ z1 মাইনাস z2 ইকুয়াল টু z1 কত 4 প্লাস 3i মাইনাস 5 প্লাস i, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই জন্য প্লাস i। তাহলে -1 প্লাস 4i। ঠিক আছে, ইকুয়াল টু রুট ওভার -1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, কত হচ্ছে 16 17 রুট ওভার 17। ঠিক আছে, আমার প্রমাণ হয়ে গেছে, খুবই ইজি জিনিস। তোমার প্রমাণে কি ছিল দেখো, এই যে z1 প্লাস z2 মানে মডুলাস অফ z1 প্লাস z2 লেস দেন মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2, দেখো তাই হবে। আমরা মান পাইছি কত, যে z1 এর মান 5 আর z2 এর মান √26, আর এইটার মান কত পাইছি, √85। তুমি হিসাব করে দেখো, এই মানটা সবসময় ছোটই হবে, এই দুইটা যোগ করে বড়ই হবে। ঠিক আছে, এটা একটা। আর একটা কি, এই যে তো এটা লিখে দিই, z1 প্লাস z2 লেস দেন z1 প্লাস z2 সমান, এটুকুর মান কত পাইছি, √85 লেস দেন 5 প্লাস √26। ঠিক আছে, এটা একটা সূত্রের মতো, আমার অন্য ম্যাথেও লাগবে, এটা একটু মনে রেখো। তাহলে z1 মাইনাস z2 গ্রেটার দেন z1 মাইনাস z2, তো এইটুকুর মান কত পাইছি আমরা, √17 গ্রেটার দেন 5 মাইনাস 26। ঠিক আছে, আশা করি বুঝছো, খুবই সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা এবার জটিল রাশির মডুলাস, মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো এটা একটা সহজ ম্যাথ নিছে। ফার্স্টে কি বলছে,
মডুলাস নির্ণয় করতে বলছে। তাহলে আমি আগে লিখে নিই যে ধরি জেড সমান, এটা জেড সমান ধরে নিলাম, ঠিক আছে, জেড ইকুয়াল টু 1+√3i। তো মডুলাস কী হবে, অবশ্যই 1+√3i 1² প্লাস √3², ঠিক আছে। মডুলাস বের করা সবাই করতে পারবা, ইজি। আচ্ছা, একবারে না লিখে আবার ভেঙে ভেঙে লিখছি √4, ঠিক আছে। সরি, √4 মানে তো 2। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা মডুলাস বের করলাম। আচ্ছা, এবার কি বলছে আমার, মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট বের করতে পারলে সাধারণ আর্গুমেন্ট হয়ে যাবে। এটা কোন কোয়াড্রেন্টে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্ট, 1√3 প্লাস প্লাস। তো ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র কি আমরা জানি, থিটা সমান ওই যে ট্যান ইনভার্স কত ওয়াই ডিভাইডেড এক্স, তাই তো। তাহলে ট্যান ইনভার্স ওয়াই এর মান কত, অবশ্যই √3, আর এক্স এর মান 1। তাহলে এখানে কি হচ্ছে, ট্যান ইনভার্স ট্যান কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, তাই তো, π/3। তাহলে অতএব থিটা ইকুয়াল টু π/3, ঠিক আছে। তাহলে মুখ্য আর্গুমেন্টের সূত্র কি আমরা জানি, এই যে মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট, মূলত আর্গুমেন্টটা দেখানোর জন্য অঙ্কটা করানো। মুখ্য আর্গুমেন্ট কি, বড় হাতের এ আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু থিটা আমরা জানি, তাই তো। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত, এই যে 1+√3i, থিটা কত, π/3, ঠিক আছে, π/3। তাহলে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর সাধারণ আর্গুমেন্ট কি, সাধারণ আর্গুমেন্ট দেখা দিলাম যে পরীক্ষায় যদি চলে আসে, সেজন্য ছোট হাতের আর্গুমেন্ট অফ জেড সমান 2n π, ঠিক আছে, 2n π প্লাস এই যে মুখ্য আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট অফ জেড, এটাই হচ্ছে আমার সাধারণ আর্গুমেন্ট। আর্গুমেন্ট অফ জেড এর মান কত, 1+√3i ইকুয়াল টু 2n π প্লাস π/3, ঠিক আছে। তাহলে মডুলাস, মুখ্য আর্গুমেন্ট আর সাধারণ আর্গুমেন্ট সবগুলোই আমার হয়েছে, ইজি জিনিস। আর এখানে শর্ত দিতে হবে যে এন এর মানটা অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকেই থাকবে, ঠিক আছে, মানে 1 2 3 এগুলা। তো এটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর সাধারণ আর্গুমেন্ট। আচ্ছা, এবার এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করি, ঠিক আছে। এই যে 1 - i ডিভাইডেড 1+i। তো ফার্স্ট আগে লিখে নিই, ধরি জেড সমান, ঠিক আছে, জেড ধরে নেব, ধরি জেড ইকুয়াল টু 1 - i ডিভাইডেড 1+i। এটা কিন্তু পরীক্ষায় আসছে, দেখছো, নর্মাল কিন্তু 2010 সালে আসছিল। আচ্ছা, যখন এরকম থাকবে তখন এই যে হরে যা আছে এর অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করব। তো 1+i এর অনুবন্ধী কি হবে, অবশ্যই 1 - i কনজুগেট, ঠিক আছে। এরকম ম্যাথ আমরা যে বীজগণিতে করছি না, সেই সেই ম্যাথের মতো, ঠিক আছে, 1 - i। তাহলে এখানে 1 কি হলো, 1+i কনজুগেট দ্বারা উভয় পক্ষে লব ও হরকে এখানে লিখে দিতে পারো 1 - i দ্বারা লব ও হরকে গুণ করে। যাক, এসব ছোটো ক্লাসে লিখে আমরা আর লিখলাম না। তাহলে এখানে গুণ করি, a - b হোল স্কোয়ারের সূত্র পারে a² - 2ab প্লাস b², তাই তো। কিন্তু i² এর মান কত, -1, তো প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখানে কি a² - b² সূত্র, তার মানে a² - b² কত, i² মানে কত, -1, ঠিক আছে, i² ইকুয়াল টু -1। তো কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, বুঝছো। তাহলে এখানে থাকে কি 1 আর 1 কাটা, -2i ডিভাইডেড 2 ইকুয়াল টু -i, ঠিক আছে, -i। আচ্ছা, ঠিক আছে। এবার আমার কি করতে বলছে, মডুলাস ও আর্গুমেন্ট। তো মডুলাস তো সহজ, মডুলাস জেড বার বের করি, √x কত, 0² y কত, -1²,
তাহলে √1 সমান 1। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস বের করলাম। আচ্ছা, এবার কি আমার আর্গুমেন্ট বের করতে হবে। এবার দেখো এখানে আর্গুমেন্টের আমরা 4টা সূত্র জানি, 4টা কোয়াড্রেন্টের। এখানে কোন সূত্রটা ইউজ করব ভালো করে বুঝো। যদি শুধু -i আসে সেক্ষেত্রে একই রকম হবে। দেখো আমরা কি জানি, এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে নিয়ে যাই, রাইট? এক্স প্লাস আই ওয়াই, তো এখানে আছে কি শুধু -i। আচ্ছা, আমি জিনিসটা এখানে লিখি -i। তো এটারে আমরা 0 প্লাস মানে এক্স প্লাস আই ওয়াই -1 ইন্টু আই এই ফরম্যাটে নিতে পারি, ঠিক না? একই তো, 0 প্লাস -1 ইন্টু আই করলেই যে -i হয়। তাহলে এখানে এক্স এর মানটা কত আসতেছে ভাইয়া? 0। আর ওয়াই এর মানটা কত আসতেছে? -1। তো 0 -1 যদি তোমাকে বলি, তুমি অবশ্যই জানবা যে এটা অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। এই যে এখানে যাচ্ছে, তাই না? 0 -i ফোর্থ কোয়াড্রেন্ট, কারণ ওয়াই এর দিকে মাইনাস। এই যে এখানে এক্স ড্যাশ এক্স ওয়াই ড্যাশ ওয়াই ফোর্থ কোয়াড্রেন্টে। এইবার কিন্তু তুমি বুঝতেছো যে এই জিনিসটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, অতএব মানে ফোর্থ কোয়াড্রেন্টে যে সূত্র আছে সেই সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে? এমনিতে কিন্তু অনেকেই সহজে বুঝতে পারে না যে -i কোন কোয়াড্রেন্টে সূত্র ব্যবহার করবে, বুঝছো? তাহলে থিটা সমান কি হবে? -tan ইনভার্স ওয়াই বাই এক্স। যে যেরকম ম্যাথে দিক এভাবে করে বের করে নিবা, ঠিক আছে, যে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। আর কোয়াড্রেন্ট বুঝতে পারলে তো তুমি সূত্র অ্যাপ্লাই করে জাস্ট করে দিতে পারতেছো। তাহলে থিটা সমান tan ইনভার্স ওয়াই এর মান কত? -1 ডিভাইডেড 0। তাহলে এখানে সামনে মাইনাস থাকবে, tan কত ডিগ্রির মান? 1/0 অসংজ্ঞায়িত হয়, 90 ডিগ্রির মান। তাহলে 1/, লিখে দিলাম, ঠিক আছে, π/2। তাহলে থিটা সমান কত? -π/2। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো এটা আমার কি আসলো? মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, থিটা। তার মানে সাধারণ আর্গুমেন্ট কি? যখন শুধু আর্গুমেন্ট বের করতে পারো তখন সবসময় সাধারণ আর্গুমেন্টই বের করবা, ঠিক আছে? আর সাধারণ আর্গুমেন্ট বের করতে তো অবশ্যই মুখ্য আর্গুমেন্ট লাগবে। সাধারণ আর্গুমেন্ট কি? এই যে ছোট হাতের এ আর্গুমেন্ট অফ জেড। জেড কত? ঠিক আছে, 1 - i ডিভাইডেড 1 প্লাস আর্গুমেন্ট অফ জেড সমান 2n পাই কত হবে? প্লাস এই যে আর্গুমেন্ট অফ জেড মানে থিটা, এটা প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। প্লাস মাইনাসে -π/2। ঠিক আছে, এখানে এন এর মানটাকে অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে। বুঝছো? ইজি ম্যাথ, আশা করি বুঝতে পারছো। একদম সহজ সিস্টেম দেখা দিয়েছে। আর যারা আগের থেকে পারতে তারা তো ভালো। যে এক্স এর মান ওয়াই এর মান এভাবে করে আমরা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাধারণ মোডে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ করি। আচ্ছা, এবার এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করবো। 1 প্লাস সাইন আলফা প্লাস আই কজ আলফা। তো ফার্স্টে ধরি এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। জেড ইকুয়াল টু 1 প্লাস সাইন আলফা প্লাস আই কজ আলফা, ঠিক আছে। তাহলে ফার্স্টটাকে কি মডুলাস বের করে নিই। তাহলে মডুলাস অফ জেড সমান কি হবে? একবারে করে, ঠিক আছে, √ওভার কি 1 প্লাস সাইন আলফা এটার স্কোয়ার, 1 প্লাস সাইন আলফা স্কোয়ার প্লাস কজ আলফা স্কোয়ার, ঠিক আছে, কজ আলফা স্কোয়ার, ঠিক আছে, √ওভার এখানে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab 2 সাইন আলফা প্লাস বি স্কোয়ার কত? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, ঠিক আছে, ইকুয়াল টু √1 প্লাস 2 সাইন আলফা প্লাস কত হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? 2 প্লাস 2 সাইন আলফা, তাহলে এখানে 2 কমন নিলে 1 প্লাস সাইন আলফা, ঠিক আছে, ইজি জিনিস। এটা কি মডুলাস বের হয়ে গেল। ঠিক আছে, এবার কি আর্গুমেন্ট বের করতে হবে। আর্গুমেন্ট কি ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, কারণ দেখো প্লাস প্লাস বুঝতেছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমার ফার্স্টে থিটা সমান tan ইনভার্স
ওয়াই ডিভাইডেড এক্স। ওকে ফাইন। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই এর মান কত, এক্স প্লাস আই হয়, তাহলে ওয়াই এর মান হচ্ছে কজ আলফা ডিভাইডেড এক্স এর মান কত, 1 + সাইন আলফা। ঠিক আছে, 1 + সাইন আলফা। আচ্ছা, এবার আমরা এমনভাবে ভাঙবো যেন এখানে ট্যান আসে, কারণ ট্যান ইনভার্স আছে আর এখানে ট্যান আসলে ট্যান আর এই ট্যান ইনভার্স কাটাকাটি হয়ে যাবে, এই জন্য এখানে ট্যান আনতে হবে আমার। তাহলে ট্যান ইনভার্স সমান, দেখো এখানে কজ আলফাকে ভাঙবো, দেখো সাইন π/2 মাইনাস আলফা লেখা যায়, কারণ n ইন্টু π/2 প্লাস মাইনাস থেটা, এন কত এখানে 1, বিজোড় বিজোড় হলে পরে চেঞ্জ, কারণ কি সাইনের কো ফাংশন কোসাইন। ঠিক আছে, সেই ক্লাস 9 জিনিস, 1 প্লাস কজ π/2 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটা হলো ঠিক সেমভাবে কজের কো ফাংশন কি সাইন, মানে কোসাইন সাইন। আচ্ছা দেন বিজোড় বিজোড় হলে পরে চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ভাঙলাম। এবার ট্যান ইনভার্স, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো আমরা এরকম সূত্র পড়ছি, এখানে একটু উপরে লিখি, 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, তাই তো, 2 cos স্কয়ার থিটা সূত্র 1 প্লাস cos 2 থিটা। দেখো এখানে আছে কি 1 প্লাস cos থিটা, মানে π/2 মাইনাস আলফা একটা থিটা। তো আমি যদি এখানে শুধুমাত্র 1 প্লাস cos থিটা বের করি, এখানে কি আছে 2 থিটা, তাহলে এখানে 2টা থিটার সাথে ভাগ হবে, 2 cos স্কয়ার θ/2। ঠিক আছে, 2 cos স্কয়ার θ/2 সমান কি 1 প্লাস cos থিটা। আর একটা সূত্র কি জানি, sin 2 থিটার সূত্র। ঠিক আছে, মানে এই সূত্রটা আমার এখানে লাগবে, sin 2 থিটার সূত্র 2 sin থিটা ইন্টু cos থিটা। 11 12 আমরা দেখছি, আমার এখানে আছে কি শুধু sin থিটা। তো শুধু sin থিটার সমান আমি কি লিখতে পারি, 2 sin, এই যে অ্যাঙ্গেলের সাথে ভাগ হচ্ছে θ/2 ইন্টু cos θ/2। ঠিক আছে, অ্যাঙ্গেলের সাথে ভাগ হবে, আবার এখানে 2 সাথে ভাগ দিও না কিন্তু, বুঝছো? তার মানে sin থিটার সমান আমি লিখতে পারি 2 sin θ/2। আর একটু জিনিস দেখে দিই, এখানে থিটা কত আছে, π/2 মাইনাস আলফা, তাই তো। তো এই থিটা ডিভাইডেড 2 আছে আমার, দেখো থিটা ডিভাইডেড 2 এটা আছে। আচ্ছা দেখো, উপরে লসাগু করি 2, তাহলে কত হয় পাই মাইনাস 2 আলফা, পাই মাইনাস 2 আলফা। আর নিচে ভাগাঘাতের কাছে কত 2, তো এই 2টা উপরে গুণ হয়ে যায় এইভাবে। ঠিক আছে, এরকম হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে পাই মাইনাস 2 আলফা ডিভাইডেড 4, রাফ করতে তো যাই হোক, তাহলে কি হয় π/4 মাইনাস 2 আলফা ডিভাইডেড 4, তো কাটাকাটি করলে হয় কি আলফা ডিভাইডেড 2। ঠিক আছে, মানে π/4 মাইনাস আলফা ডিভাইডেড 2, এই জিনিসটা আমার আসতেছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, না বুঝলে পারে আরেকবার দেখো, রিপিট করো। ঠিক আছে, তাহলে 2 সাইন কই গেল θ/2, তাহলে কি হবে π/4 মাইনাস α/2 ইন্টু কস, এটাও ঠিক সেম π/4 মাইনাস α/2 ডিভাইডেড 2 cos স্কয়ার, এটাও ঠিক সেম ভাবে π/4 মাইনাস α/2। সিম্পলি জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি, আর এই যে π/2 মাইনাস আলফা ডিভাইডেড 2 হয়, এটা তো একদম ভেঙে দেখাই দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতেছো তোমরা। ঠিক আছে, কি কিসের জন্য এখানে আমার ট্যান নিয়ে আসবে, তাহলে এখানে ট্যান ইনভার্স এই 2 আর 2 কাটা, এখানে একটা কস এখানে কস স্কয়ার, তাহলে এই একটা কস আর এখানকার একটা কস কাটাকাটি যায়, থাকে কি উপরে একটা সাইন এখানে একটা কস, তো সাইন বাই কস মানে কি, এই যে দেখো ট্যান চলে আসছে, ট্যান π/4 মাইনাস α/2। ঠিক আছে, তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি হয়ে গেল, আমার অ্যাঙ্গেলটা কত থাকে π/4 মাইনাস α/2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, আমার কি দরকার, সাধারণ আর্গুমেন্ট, তাই তো। সাধারণ আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট অফ জেড সমান কি করতে হবে 2n পাই প্লাস, এই যে এটা মুখ্য আর্গুমেন্ট,
π/4 মাইনাস α/2। তো এখানে আবার একটু লসাগু করছে, করে দিয়ে এতটুকু, তাহলে 4/10 প্লাস পাই মাইনাস α/2। মানে এই ম্যাথগুলো খুবই সহজ, একটু ক্যালকুলেশন আর কি। তাহলে এখানে কি কমন যায় দেখো, পাই কমন যায়, পাই কমন নিলে 8n, ঠিক আছে, হ্যাঁ 8n প্লাস 1/4 মাইনাস α/2। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, না এখানে যদি না বুঝতে পারো আরেকবার একটু দেখো, আশা করি বুঝবা। আর এই সূত্রগুলো তো তোমার সবারই পারা উচিত, আমরা 11-12 পড়ে আসছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আমরা নেক্সট লেকচারে আরও যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পড়বো। সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।